নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করো, তোমাদের আইডিসি পেপারটি রয়েছে। সেই আইডিসি পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়া যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টার থেকে নোটস সাজেশান নিতে চাইছো, অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকের আপলোড করে দেওয়ার সমস্ত প্রশ্নের উত্তরপত্রগুলো কিন্তু রেডি আছে, তোমরা চাইলে নিতে পারো। এছাড়া আমরা অনলাইন এবং অফলাইনে ক্লাস করাচ্ছি প্রতিটা সেমিস্টারে, এবং ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারো। ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশান এলে আমরা সঙ্গে সঙ্গে সেই গ্রুপের মধ্যে জানিয়ে দিই। আমরা এই ভিডিওটিতে প্রথমে আমি আলোচনা করব তোমাদের আইডিসি পেপারের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের যে আইডিসি পেপারের যে সিলেবাসটা রয়েছে। প্রথমে আমি ইংলিশ ভার্সানে আলোচনা করব, তারপরে বাংলা ভার্সান, এবং শেষে আমরা আলোচনা করে দেব সাজেশন। তোমরা দেখতে পাচ্ছ আইডিসি মেক ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া 1919 থেকে 1964 পর্যন্ত এই সময়কালের ইতিহাস। এখানে তোমরা দেখতে পাবে মোট 7টা ইউনিট রয়েছে। এই 7টা ইউনিট থেকে তোমার কিন্তু প্রশ্নপত্র পড়বে। প্রথম বলেছে গান্ধিয়ান মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 2 নম্বর কী আছে, রোড টু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন মুভমেন্ট আউটসাইড দ্য গান্ধিয়ান ফোল্ড, রিভলিউশনারি ন্যাশনালিজম, সুভাষ চন্দ্র বোস অ্যান্ড রোল অফ RIN মিউনিটি। চ্যালেঞ্জিং 3 নম্বর বলছে চ্যালেঞ্জিং অফ কমিউনালিজম, পাকিস্তান রিভলিউশন 1940। তারপর বলা হয়েছে 4 হচ্ছে কনস্টিটিউশনাল ফর্মাল ওয়েবস প্ল্যান অ্যান্ড ক্রিপস অফ ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাটেন প্ল্যান। নেক্সট 5 বলা হয়েছে ইম্প্যাক্ট অফ পার্টিশন অন ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার। নাম্বার 6 বলা হয়েছে ইভলিউশন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। নাম্বার 7 ইন্ডিয়ান ফরেন পলিসি ইন দ্য নেহরুয়ান এরা। তো এই 7টা ইউনিট থেকে তোমাদের কিন্তু আইডিসি প্রশ্নপত্র পড়বে। এই আইডিসি প্রশ্ন কিন্তু তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা। আমি অবশ্যই সাজেশনের সময় আলোচনা করে দেব। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কলেজ থেকে কিন্তু করবে এবং কলেজেই পরীক্ষা হবে। এবার আমরা বাংলা ভার্সানটা দেখে নেব। ইংলিশ ভার্সান থেকে বাংলা ভার্সান ট্রান্সলেট করা যে পিডিএফটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 3 ক্রেডিট, সমসাময়িক ভারত 1919 থেকে 1964, প্রথম গান্ধীবাদী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। নাম্বার 2 স্বাধীনতা ও দেশভাগের পথ, গান্ধীবাদী ধারার বাইরে আন্দোলন, বিপ্লবী জাতীয়তাবাদ, সুভাষচন্দ্র বসু প্রমুখ, এবং আইএনের ভূমিকা, IRIN-এর বিদ্রোহ। নেক্সট নাম্বার 3 সাম্প্রদায়িকতা চ্যালেঞ্জ, পাকিস্তান প্রস্তাব 1940। নাম্বার 4 সাংবিধানিক সূত্র, ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস এবং ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। নেক্সট নাম্বার 5 ভারতীয় সমাজ সংস্কৃতির ওপর দেশভাগের প্রভাব। নাম্বার 6 সংসদীয় গণতন্ত্রের বিবর্তন। নাম্বার 7 বা লাস্ট ইউনিট নেহেরু যুগে ভারত। তো এই ছিল তোমাদের সিলেবাস, আইডিসি পেপারের সিলেবাস। এবার আমরা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলে যাব। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতে পাচ্ছ আইডিসি হিস্ট্রি 1919 থেকে 1964 ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাজেশান। আমি আগেও বলেছি তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং এর মার্কস থাকছে 15 মার্কে 2টি প্রশ্ন লিখতে হবে 30, এবং 5 মার্কে লিখতে হবে 4টি প্রশ্ন 20। এই মিলে মোট 50 মার্কের লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটা কলেজের স্যারেরা কিন্তু প্রশ্ন করে এবং কলেজেই পরীক্ষা হয়।
আমরা প্রথমে আলোচনা করে দেব 15 মার্কে। তো তার আগে বলবো, যারা নোটস সাজেশন পিডিএফ আকারে নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9143048990। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতীয় জাতীয় সেনাদলের ভূমিকা বা আইএনের ভূমিকা লেখো। নাম্বার 2, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই নৌবিদ্রোহের পটভূমিটাও কিন্তু 5 মার্কের হিসেবে আসে। নাম্বার 3, 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট নাম্বার 4, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্ক মূল্যায়ন করো। নাম্বার 5, 1947 সালে ভারত বিভাজন কি অনিবার্য ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের প্রতিটা উত্তর কিন্তু আমাদের রেডি আছে। এছাড়া আমরা একে একে এই চ্যানেলের মাধ্যমে উত্তরপত্রগুলো আপলোড করতে থাকবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাতে হারিয়ে না যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। নাম্বার 6, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। নাম্বার 8, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? পরের প্রশ্ন নাম্বার 9, জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে নিতে পারো। করে নিয়ে তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশান দাও, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। নাম্বার 10, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 11, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বে প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। বা বলা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে গান্ধীজি যে নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল, গান্ধীজি যে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সে সম্পর্কে লিখতে হবে। এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রশ্ন প্রথম রাখা হয়েছে স্বরাজ্য দলের টিকা। যে স্বরাজ্য দল মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস মিলে তৈরি করেছিল, সেই স্বরাজ্য দলের কর্মসূচি, তাদের উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কিত টিকা লিখতে হবে। নাম্বার 2, মুসলিম লীগ অর্থাৎ 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। বা এই জায়গাটা অনেক কলেজগুলোতে করাচ্ছে, আমি এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব। এই দুটো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 3, বান্দুং সম্মেলন কি? নাম্বার 4, নেহেরুর পঞ্চশীল নীতি বলতে কী বোঝো? এই পঞ্চশীল নীতি অনেক সময় অনেক কলেজে প্রথম পঞ্চশীল নীতি, দ্বিতীয় পঞ্চশীল নীতি এরকম করে কিন্তু পড়ে। নেক্সট 5, ওয়াভেল পরিকল্পনা কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 6, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? টিকা লেখো। নাম্বার 7, ক্রিপস মিশন টিকা লেখো। নাম্বার 8 হচ্ছে চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে যাব চৌরি চৌরা ঘটনা কি? যে চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল, যে চৌরি চৌরা ঘটনায় থানাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই চৌরি চৌরা ঘটনা সম্পর্কে 5 মার্কের একটি টিকা লিখতে হবে। নাম্বার 10, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের পরিকল্পনা। 1946 সালে যে ক্যাবিনেট মিশন এসেছিল তার পরিকল্পনা কী ছিল সেটা লিখতে হবে। নাম্বার 11, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অর্থাৎ 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে, সেই সম্পর্কিত লিখতে হবে। তো আগেও বলেছি, এবারও বলছি, প্রতিটা প্রশ্নের উত্তর আমি একে একে চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকবো, যাতে চ্যানেলটা তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যেতে পারো। নাম্বার 12, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? র্যামসে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, সেই বাঁটোয়ারা নীতি সম্পর্কে 5 মার্কে একটি টিকা লিখতে হবে। নাম্বার 13, পুনা চুক্তি। 1932 সালে পুনা চুক্তি যে হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকারের মধ্যে, যে পুনা চুক্তি হয়েছিল, সেই পুনা চুক্তি সম্পর্কে লিখতে হবে।
নাম্বার 14, গান্ধীজি আদর্শিত যে সত্যাগ্রহ আন্দোলন বা সত্যাগ্রহ কী সেটা লিখতে হবে। নাম্বার 15, ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। তো এই ছিল মোট 5 মার্কের প্রশ্ন। এছাড়া অনেক কলেজে যে প্রশ্নগুলো করাচ্ছে, আমি যে প্রশ্নগুলো এক্সট্রা দিয়েছি মক টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে আগেই বলেছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন, এছাড়া চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন, এছাড়া নৌবিদ্রে পটমি আমি আগেও বলেছি 5 মার্কের, গান্ধীজির ডান্ডি অভিযান, যে গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন করেছিল সবরমতী নদীর তীরে যে ডান্ডি অভিযান, সেটা কিন্তু অনেক কলেজে করাচ্ছে বা আমি কিন্তু মক টেস্টে দিয়েছি বা করিয়েছি, যেটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমি আগেও বলে দিয়েছি। তো এই ছিল ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তোমাদের আইটিসি পেপারের সিলেবাস এবং লাস্ট মিনিট সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। আর তোমরা যারা অনলাইন কিংবা অফলাইনে কোচিং নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু যোগ হতে পারো। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো।